শুরু করেছিলাম সেটা হচ্ছে ভাইরাস এর জনন বা বংশবৃদ্ধি। তো আমরা বলেছিলাম যে ভাইরাসের জনন আমরা দুইটা উপায় হয়, একটা হচ্ছে লাইটিক সাইকেল, লাইটিক প্রসেস, আর একটা হচ্ছে লাইসোজেনিক প্রসেস। লাইসোজেনিক প্রসেস, আমরা লাইটিক প্রসেসটা আলাপ করব। লাইটিক প্রসেস কাকে বলে তার কি একটা সংজ্ঞা দিয়েছিলাম আগের দিন? কথা বলো না। লাইটিক পদ্ধতি বা লাইটিক প্রসেসের একটা ডেফিনিশন আমরা গত ক্লাসে দিয়েছি, যেখানে আমি বলেছি যে পোষক কোষকে যখন সে আক্রমণ করবে, আক্রমণের শেষে পোষক কোষটাকে সে গলিয়ে ফেলবে। এই জন্যই নাম হয়েছে লাইটিক পদ্ধতি। লাইসিস মানে হচ্ছে গলিয়ে ফেলা। অনেক রকমের ভাইরাস আছে, কিন্তু আমরা টি2 ভাইরাসের আলোকে আমরা লাইটিক পদ্ধতিতে আলোচনা করব। টি2 ভাইরাসের আলোকে টি2 ভাইরাস ইশচেরিচিয়া কোলাই, যাকে সংক্ষেপে বলা হয় ইকোলাই, এই ব্যাকটেরিয়াকে ব্যবহার করে টি2 ভাইরাস বংশবৃদ্ধি করে। অর্থাৎ টি2 ভাইরাসের জন্য ইকোলাই ব্যাকটেরিয়াটা হচ্ছে হোস্ট বা পোষক, এবং সেখানে আমরা দেখব কিভাবে টি2 ভাইরাস লাইটিক পদ্ধতির মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে। মনে রেখো, ইকোলাই ব্যাকটেরিয়া এটা হচ্ছে টি2 ভাইরাসের জন্য হোস্ট। আমরা দেখব কিভাবে টি2 ভাইরাস এই ইকোলাই ব্যাকটেরিয়াকে হোস্ট হিসেবে ব্যবহার করে লাইটিক পদ্ধতির মাধ্যমে তার সংখ্যা বৃদ্ধি করছে। এখানে হোস্টের একটা বিগলন আমরা দেখতে পাবো। লাইসিস শব্দের অর্থ হচ্ছে বিগলন, LYSIS, লাইসিস মানে বিগলন। সেখান থেকে লাইটিক কথাটা আসছে। আচ্ছা, খেয়াল করো, এটা আমরা সবাই জানি যে একটা ভাইরাসের তুলনায় একটা ব্যাকটেরিয়া বহুগুণ বড়। সুতরাং একটা ব্যাকটেরিয়ার গায়ে একই সাথে একাধিক ভাইরাস এসে যুক্ত হতে পারে। ধরো এই একটা টি2 ভাইরাস, সে এসে এই ইকোলাই ব্যাকটেরিয়াটার গায়ের সাথে লেগেছে। এটা হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া। ছবি দেখা যায় কিনা প্লিজ? জি স্যার। আমরা জানি এই টি2 ভাইরাসের যে লেজের শেষের দিকে একটা ছিদ্র আছে, বেস প্লেটের মাঝখানে একটা ছিদ্র আছে, আর এটা হচ্ছে টি2 ভাইরাসের ডিএনএ। তো যখন টি2 ভাইরাসটা এসে ইকোলাই ব্যাকটেরিয়াটার উপরে বসে বা ওর গায়ের সাথে লাগে, তখন এই বেস প্লেটের নিচে যে ছোট ছোট কাটা আছে, কাটাগুলোকে যেন কি বলে? কি বলে বলো?
এই টিটু ভাইরাসের দেহের বেস প্লেটের নিচে যে ছোট ছোট 6টা কাঁটা থাকে, কাঁটাগুলোকে কি বলে? স্পাইক। স্পাইক। হ্যাঁ, এই স্পাইক গুলো, ওই ভাইরাসটার স্পাইক গুলো এই ব্যাকটেরিয়াটার কোষ প্রাচীরের মধ্যে ঢুকে যায়, যাতে করে ও একদম শক্তভাবে আটকে যায়, লেগে যায়। তারপরে কি করে, এই বেস প্লেটের চারপাশে যে স্পাইকলেট গুলো থাকে, যাদেরকে আমরা স্পাইকলেট বা স্পর্শক তন্তু বলি, সেইগুলো এরকম চারপাশে ছড়িয়ে দেয়, যাতে করে এই ভাইরাসের দেহটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। এই যে প্রথম ঘটনাটা ঘটলো, কি ইকোলাই ব্যাকটেরিয়াটার সাথে এসে টিটু ভাইরাসটা এসে ল্যান্ড করলো, স্পাইক গুলোকে ওই ব্যাকটেরিয়াটার দেহের মধ্যে ঢুকিয়ে দিল, স্পাইকলেট গুলো দিয়ে ভাইরাসের দেহটাকে সোজা করে দাঁড় করিয়ে রাখলো। এই কথাগুলোকে আমরা একটা ধাপে বর্ণনা করব। সেই ধাপটাকে আমরা বলবো অ্যাটাচমেন্ট। অনেক বইতে লিখছে অ্যাডজর্পশন, অ্যাব না অ্যাড, যাকে আমরা বলবো বাংলায় সংযুক্তি। তো সেরকম একটা ধাপ আমরা বর্ণনা করব, ঠিক আছে? এর পরের ধাপ কি হবে? ওই যে লাইসোজাইম নামক এনজাইম আছে, আমরা তো জানি টিটু ভাইরাসের দেহের মধ্যে একটা এনজাইম আছে, কি নাম? লাইসোজাইম। সেই এনজাইমটা ওই বেস প্লেটের মাঝখানে যে ছিদ্র আছে সেটা দিয়ে এসে ইকোলাই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের সাথে লাগবে। লাগলে পরে লাইসোজাইম এনজাইমটা যেহেতু বিগলনকারী, তাই ইকোলাই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে একটা ছিদ্র তৈরি হয়ে যাবে। কি তৈরি হবে? একটা ছিদ্র তৈরি হবে। এরপর কি হবে, এই টিটু ভাইরাস তার দেহের ক্যাপসিডটাকে আস্তে আস্তে চাপ দিয়ে ছোট করতে থাকবে, সংকুচিত করতে থাকবে। সংকুচিত করলে ওই ব্যাকটেরিয়ার গায়ে যে একটা ছিদ্র তৈরি হয়েছিল, ওই ছিদ্র দিয়ে ভাইরাসের ডিএনএটা ব্যাকটেরিয়ার দেহের মধ্যে ঢুকে পড়বে। মনে করো সেই ছবিটা এরকম। তাহলে কি দাঁড়ালো? এখন এই বেস প্লেট, লেজও অনেক ছোট, মাথাও অনেক ছোট। কারণটা কি? তার দেহটাকে সে চাপ দিয়ে ছোট করে ফেলেছে, সংকুচিত করেছে, স্কুইজ করেছে। তাতে করে কি হয়েছে, টিটু ভাইরাসের দেহের ভিতরে যে একটা ডিএনএ আছে, সেই ডিএনএটা ইকোলাই ব্যাকটেরিয়ার ভেতরে ঢুকে পড়েছে। এই যে এইটা, এই ডিএনএটা কিন্তু ভাইরাসের দেহ থেকে এসছে, তাই এটা ভাইরাল ডিএনএ। আর এটা হচ্ছে ব্যাকটেরিয়ার নিজের ডিএনএ, ব্যাকটেরিয়াল ডিএনএ। এইভাবে ভাইরাসের ডিএনএটা যে ব্যাকটেরিয়ার দেহের মধ্যে ঢুকে পড়লো ওই ছিদ্র দিয়ে, এইটাকে আমরা একটা ধাপের মধ্যে বর্ণনা করব। আমি তো আগের দিনই বলেছি যে টোটাল লাইটিক চক্র আমরা কতগুলো ধাপে বর্ণনা করব। এখন যে কথাগুলো বললাম সেটার জন্য যে ধাপ আমরা লিখবো সেটা হবে, তোমরা এখন কিছুই লিখিও না, এগুলোই সব আমরা লিখবো একটু পরে। এটার নাম হবে পেনিট্রেশন। পেনিট্রেশন, যার বাংলা তুমি বলতে পারো অনুপ্রবেশ। ভাইরাসের ডিএনএটা যে ব্যাকটেরিয়ার দেহের মধ্যে ঢুকে পড়লো, এটাকে আমরা বলবো পেনিট্রেশন বা অনুপ্রবেশ। ঠিক আছে, অনুপ্রবেশ করলো। এখন কি হবে, এই যে ভাইরাসের, টিটু ভাইরাসের যে ডিএনএ, সেই ডিএনএ এর ভিতরে তো জিন আছে নাকি, বলো আছে কি নাই?
কতগুলো জিন আছে মনে আছে? টিটু ভাইরাসের ডিএনএ তে কতগুলো জিন আছে? 150 হ্যাঁ, 150টা জিন আছে। এবং টিটু ভাইরাসের এই জিন এতই পাওয়ারফুল, সে যখন কোনো ব্যাকটেরিয়ার দেহের মধ্যে ঢুকে পড়ে তখন এই ডিএনএ জিনগুলো এই ব্যাকটেরিয়ার ডিএনএ জিনগুলোকে একদম কি বলা যায় কন্ট্রোল করে ফেলে। এই ব্যাকটেরিয়ার ডিএনএ সমস্ত কাজের ক্ষমতা এই ভাইরাসের ডিএনএ গ্রহণ করে। অর্থাৎ ব্যাকটেরিয়া সে নিজের মতো করে আর কোনো কাজ করতে পারে না। সোজা কথা, চেয়ার যদি বেদখল হয়ে যায়, তাই না, তখন চেয়ারে যে আসীন হয় সে তো সারা দেশ কন্ট্রোল করে, নাকি বলো? রাজা যদি বদল হয়ে যায় তাহলে কিন্তু ওই রাজার কথাই সারা দেশ চলে। ঠিক তেমনি এই ডিএনএটা ডিএনএর জায়গায় থাকবে, কিন্তু সমস্ত কাজের ক্ষমতা নিয়ে নেয় এই ভাইরাসের ডিএনএ। তো নিয়ে সে কি করে? প্রথমে এই ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার ডিএনএ কে বাধ্য করে ভাইরাসের ডিএনএ এর অনেকগুলো কপি তৈরি করতে। এরকম ওই ভাইরাসের যে ডিএনএ ঢুকলো একটা, ওইটার মতো করে আরো অসংখ্য কপি তৈরি করে দিতে বাধ্য হয় কে? ব্যাকটেরিয়ার ডিএনএটা। এটা হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএ, আর এগুলো হচ্ছে ভাইরাসের ডিএনএ। এই কপিগুলো তৈরি করেছে এই ব্যাকটেরিয়ার ডিএনএ, করে দিতে বাধ্য হয়েছে ভাইরাসের ডিএনএটার মতো করে। নিচে থেকে দেখা যায় না। হ্যাঁ, সরি, এই যে ভাইরাসের ডিএনএটা তখন ব্যাকটেরিয়ার ডিএনএ কে বাধ্য করে ভাইরাসের ডিএনএ এর ওই অনেকগুলো কপি তৈরি করে দিতে। এটা ধরো ভাইরাসের ডিএনএ প্রথম ঢুকছিল, আর এগুলো হচ্ছে ওর ফটোকপি, অনুলিপি। রেপ্লিকেশন একটা পদ্ধতি আছে আমরা জানি, সেই রেপ্লিকেশন পদ্ধতির মাধ্যমে এই ব্যাকটেরিয়া কি করে? ভাইরাসের ডিএনএ এর অনেকগুলো অনুলিপি তৈরি করে। রেপ্লিকেশন বা প্রতিলিপন আমরা জানি, যে পদ্ধতিতে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় তাকে রেপ্লিকেশন বলে। এই কাজটাই সে করতে বাধ্য করে। আবারও বলছি, ভাইরাসের ডিএনএটা ব্যাকটেরিয়া ডিএনএ সমস্ত কাজের ক্ষমতা বা নিয়ন্ত্রণ নিয়ে প্রথমেই যেটা করে সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএ কে বাধ্য করে ভাইরাসের ডিএনএ এর অনেকগুলো অনুলিপি তৈরি করতে। এই প্রক্রিয়াটাকে আমরা বর্ণনা করব একটা ধাপে। সেই ধাপের নাম হবে রেপ্লিকেশন বা ডিএনএ রেপ্লিকেশন, যা বলো। যদি রেপ্লিকেশন বলো তাও ওইটাই বুঝায়, আবার যদি তুমি ডিএনএ রেপ্লিকেশন লেখো তাও লিখতে পারো। ডিএনএ রেপ্লিকেশন, এই ধাপটা এখন লিখে রাখলাম, পরবর্তীতে এই ধাপগুলো একটা একটা লিখবো আর বর্ণনা করবো। তাহলে আমরা সবার প্রথমে দেখলাম অ্যাটাচমেন্ট, তারপরে দেখলাম পেনিট্রেশন, তারপরে দেখলাম ডিএনএ রেপ্লিকেশন। এখন এরপরে কি হবে? এরপরে যেটা হবে, যাই করবে করবে কিন্তু ব্যাকটেরিয়ার ডিএনএ, কিন্তু করার নির্দেশ দিবে ভাইরাসের ডিএনএ। কারণ এখন আর এই ব্যাকটেরিয়ার ভেতরে যা কিছু ঘটবে তার সবকিছু ঘটবে এই ভাইরাসের ডিএনএ এর কমান্ড অনুযায়ী। ব্যাকটেরিয়ার ডিএনএ ও যা বলবে তাই ব্যাকটেরিয়া ডিএনএ করে দিতে বাধ্য থাকবে। ব্যাপারটা এরকম। এবার ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার ডিএনএ কে বাধ্য করে অসংখ্য প্রোটিন অণু তৈরি করতে। কেমন প্রোটিন অণু? ক্যাপসোমিয়ার প্রোটিন অণু। কারণ ব্যাকটেরিয়ার দেহের ভিতরে ডিএনএ আছে, ডিএনএ দিয়ে সে যদি রেপ্লিকেশন করে, ট্রান্সক্রিপশন করে, আরএনএ তৈরি করতে পারবে। সেই আরএনএটাকে যদি সে রাইবোজোমের মধ্যে ঢুকায় তাহলে প্রোটিন তৈরি হতে শুরু করবে, কারণ ব্যাকটেরিয়ার দেহের ভিতরে রাইবোজোম আছে, 70S রাইবোজোম। এইভাবে ব্যাকটেরিয়ার ডিএনএ বাধ্য হয় অসংখ্য প্রোটিনের আবরণ তৈরি করতে, ক্যাপসিড তৈরি করতে। সোজা কথা, এই অসংখ্য ক্যাপসিড সে তৈরি করে। প্রোটিন তৈরি করে দিলেই, ক্যাপসোমিয়ার নামক প্রোটিন তৈরি করে দিলেই তারা অটোমেটিক্যালি একটার সাথে আরেকটা জোড়া লেগে এরকমের খোলস তৈরি হতে বাধ্য হয়ে যায়। অসংখ্য ক্যাপসিড আবরণ বা খোলস তৈরি হয়, অসংখ্য ক্যাপসিড আবরণ বা খোলস তৈরি হয় এরকম। এই প্রোটিনটা কি ওই রাইবোজোমের মাধ্যমে তৈরি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাকটেরিয়া তার রাইবোজোমের মাধ্যমে তৈরি করে, কারণ প্রোটিন তৈরির কারখানা ওই একটাই, রাইবোজোম। ডিএনএ থেকে আরএনএ তৈরি করে আরএনএটাকে যদি রাইবোজোম নামক মেশিনের মধ্যে ঢুকায় দেয় তাহলে ওই অনুযায়ী কোডগুলো একটার পর একটা সে পড়তে থাকে, 3টা করে কোডন পড়ে আর অ্যামাইনো অ্যাসিডকে জোড়া লাগায় আর প্রোটিন তৈরি করে। আমরা প্রোটিন তৈরিটা পড়েছি বোধহয়, ট্রান্সলেশন পড়ছি কিনা বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওই ঘটনাই ঘটে এখানে। এইভাবে ক্যাপসিড আবরণ তৈরি করতে সে বাধ্য হয়, করে কিন্তু ব্যাকটেরিয়ার ডিএনএ, কিন্তু করতে বাধ্য করে ভাইরাসের ডিএনএ। বারবারই একই কথা বলছি। তাহলে এটাকেও আমরা একটা স্টেজে বর্ণনা করব, নাম দিব প্রোটিন সিনথেসিস।
কি নাম দিব? প্রোটিন সিনথেসিস। স্যার টি2 হ্যাঁ। ভাইরাস মেইন ভাইরাস, ওইটাই কি বাধ্য করে নাকি রেপ্লিকেশনের ফলে যেই ভাইরাস গুলো তৈরি হয় ওগুলো বাধ্য করে? না, টিটু ভাইরাসের এখন তো অনেকগুলো ভাইরাসের কপি হয়ে গেছে, এই প্রত্যেকটা ভাইরাস বাধ্য করে ওকে। ওগুলোই বাধ্য করে, জি স্যার। হ্যাঁ, প্রত্যেকটাই বাধ্য করে। প্রথমে তো একটা ঢুকছিল, এখন তো অনেকগুলো হয়ে গেছে, এখন প্রত্যেকেই বাধ্য করে ওকে যে এই রকমের ক্যাপসিড খোলস তৈরি করে দাও। বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে আমরা এটাকে একটা স্টেজে বর্ণনা করব, সেই স্টেজের নাম দিব প্রোটিন তৈরি বা প্রোটিন সংশ্লেষণ বা প্রোটিন সিনথেসিস। এখন কি বাকিটা তো একদম সহজেই বোঝা যায়। পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে প্রত্যেকটা ক্যাপসিডের মধ্যে একটা করে ডিএনএ যদি ঢুকে পড়ে, তাহলেই তো একটা একটা নতুন ভাইরাস তৈরি হতে শুরু করবে। সেটাই করে। হ্যাঁ, প্রত্যেকটা ক্যাপসিডের ভেতরে প্রথমে একটা একটা এরকম ডিএনএ ঢুকে পড়ে, পরে আস্তে আস্তে লেজ তৈরি হয়, লেজের পরে স্পাইকলেট তৈরি হয়, সবকিছু তৈরি হয় আস্তে আস্তে। তাহলে এইভাবে আস্তে আস্তে এক একটা ক্যাপসিডের ভিতরে এক একটা ডিএনএ যদি ঢোকে, তারপরে আস্তে আস্তে যদি লেজ তৈরি হয়, প্রথম লেজ থাকে না, পরে এই প্রোটিন গুলোই একত্রিত হয়, কারণ এই ক্যাপসিড দিয়েই তো লেজ। আস্তে আস্তে লেজ তৈরি হয়, বেস প্লেট তৈরি হয়, স্পাইক তৈরি হয়, স্পাইকলেট তৈরি হয়, এভাবে নতুন নতুন ভাইরাস তৈরি হয়। একটার দুইটা না, শত শত হাজারে হাজার। বুঝতে পারছো? এবং এই নতুন ভাইরাস গুলোকে বলা হয় ভিরিয়ন। ভিরিয়ন যখন একদম পুরোপুরি তৈরি করা হয়ে যায়, তখন এটাকে বলা হয় ভিরিয়ন। এই ভিরিয়ন তৈরিটা যে হলো, নতুন ভাইরাস যেটা তৈরি হলো, ভিরিয়ন যার নাম দিলাম, এটাকেও আমরা একটা ধাপে বর্ণনা করব। এখানে কিন্তু নতুন এই যে ক্যাপসিডের ভিতরে ভাইরাস ঢুকলো আর পরবর্তীতে লেস্টে যেসব তৈরি হলো, এটাকে আমরা বলবো অ্যাসেম্বলিং। অ্যাসেম্বলিং অ্যাসেম্বলিং মানে কি তোমরা জানো, যে বিভিন্ন ছোটখাটো অংশ জোড়া লাগিয়ে একটা বড় অংশ তৈরি করে, এটাকে বলা হয় অ্যাসেম্বলিং। অনেক সময় আমরা শুনি না যে কি বলা যায়, পার্টস জোড়া দিয়ে একটা নতুন মেশিন তৈরি করেছে, এটাকে বলা হয় অ্যাসেম্বলিং। সেইটা। তাহলে এই বিভিন্ন পার্টস জোড়া লেগে লেগে একটা নতুন ভাইরাস তৈরি হয়, যেটাকে আমরা অ্যাসেম্বলিং বলবো। বাংলায় বলতে পারি আমরা সংযোজন। অ্যাসেম্বলিং মানে সংযোজন। এইভাবে যখন হাজারে হাজার ভাইরাস তৈরি হয়ে যায়, আমরা বেশি তো রাখতে পারবো না, তখন কি হবে? সবশেষে এই নতুন ভাইরাসগুলোর চাপে ইকোলাই ব্যাকটেরিয়ার কেল্লা ফতে, ইকোলাই ব্যাকটেরিয়া দেহটা ভেঙে যাবে আর নতুন ভাইরাসগুলো বাইরে বের হয়ে আসবে। এটা সহজেই বোঝা যায়। হ্যাঁ, শত শত যে নতুন ভাইরাস তৈরি হবে, তারা সবাই এই পোষক কোষটাকে ভেঙে বা বিদীর্ণ করে বা গলিয়ে বা ফাটিয়ে, যা বলো, সবশেষে ভাইরাসগুলো সব বাইরে বের হয়ে আসবে। শত শত হাজারে হাজার। এই যে সবশেষে পোষক কোষটাকে ভেঙে দিল, গলিয়ে ফেললো, ফাটিয়ে ফেললো, এই জন্য এই প্রক্রিয়াটার নাম হচ্ছে লাইটিক চক্র। কারণ এই ভেঙে ফেলা, বিদীর্ণ করে ফেলা, এটাকে বলা হয় লাইসিস। তাহলে আমরা সবশেষের ধাপটা লিখবো, 6 নম্বর ধাপ, লাইসিস। এই হচ্ছে পুরো প্রক্রিয়াটা। তো এটার ছবি আছে তোমাদের, আমি একটা ছবি তোমাদের দেখাই, এইটা ছবি তোমরা আঁকবা পরে। এখন জাস্ট আমরা একটু খালি ল্যাঙ্গুয়েজটা লিখবো, তাহলে আমাদের টাইম সেভ হবে। ছবি আমরা পরে এঁকে নিতে পারবো। ঠিক আছে? ছবি ছবি ক্যামেরা এখানে দেখতে পাচ্ছি না, দাঁড়াও। ডাউনলোড করা ছবিও আছে বেশ কিছু। এই যে এই ছবিটা তোমাদের গ্রুপেও পেয়ে যাবা, তোমাদের বইয়ের মধ্যে পেয়ে যাবা। এটা দেখে দেখে তুমি আঁকতে পারবা, কোনো সমস্যা নাই, এমন কঠিন কিছু না। ঠিক আছে? তো তাহলে আমরা একটু বর্ণনা দেই না, লাইটিক আর লাইসোজেনিক দুইটাই দেখি শেষ করতে পারি কিনা। লাইসোজেনিকটা খুব সহজ, কঠিন কিছু না। আচ্ছা, তাহলে আমরা লিখতে শুরু করি, ছবি আমরা পরে আঁকবো। আচ্ছা, গত ক্লাসে যেরকম লিখতেছিলা যে সংক্ষেপে এই পদ্ধতির ধাপসমূহ নিম্নরূপ, এরকম লিখছো না? হ্যাঁ স্যার। জি স্যার। এবার লেখো। ছবি কিন্তু আঁকছি না আমরা। কেউ যদি মনে করো যে সবার শেষে ছবি দেবা, সবার শেষেই দিও। কেউ যদি মনে করো যে না, ডান পাশে আমি ছবি দিব, এই একদম একটা পেজের অর্ধেক জায়গার মধ্যে ছবি আঁকা যাবে, তেমন কঠিন কিছু না, তাহলে সে ডান পাশে অর্ধেক জায়গা খালি রেখে বাম পাশে লিখতে থাকতে পারো। এটা যেরকম তোমার পছন্দ হয় সেরকম, আর কিছু না। এবার লেখো সংক্ষেপে পদ্ধতি, ধারাবাহিক পদ্ধতিটি নিম্নরূপ। এবার লেখো নাম্বার 1, অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট বা অ্যাডজর্পশন। অ্যাটাচমেন্ট বা অ্যাডজর্পশন লিখে হাইফেন দিয়ে লেখো টি2 ভাইরাস ইকোলাই ব্যাকটেরিয়াকে ব্যবহার করে
টি2 ভাইরাস ইকোলাই ব্যাকটেরিয়াকে পোষক হিসেবে ব্যবহার করে লেখো। টি2 ভাইরাস ইকোলাই ব্যাকটেরিয়াকে পোষক হিসেবে ব্যবহার করে লাইটিক পদ্ধতির মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে। টি2 ভাইরাস ইকোলাই ব্যাকটেরিয়াকে পোষক হিসেবে ব্যবহার করে লাইটিক পদ্ধতির মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে। টি2 ভাইরাস ইকোলাই ব্যাকটেরিয়াকে পোষক হিসেবে ব্যবহার করে লাইটিক পদ্ধতির মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে। একটি টি2 ভাইরাসের তুলনায় ইকোলাই ব্যাকটেরিয়া কয়েক শত গুণ বড়। একটি না লিখলেও চলবে কথাটা। টি2 ভাইরাসের তুলনায় ইকোলাই ব্যাকটেরিয়া কয়েক শত গুণ বড়, তাই একটি ব্যাকটেরিয়ার সাথে একই সাথে একটি ব্যাকটেরিয়ার গায়ে লেখো, তাই একটি ব্যাকটেরিয়ার গায়ে একই সাথে কয়েক শত টি2 ভাইরাস যুক্ত হতে পারে। দাঁড়ি সেকেন্ড লাইনটা আবার বলছি, টি2 ভাইরাসের তুলনায় ইকোলাই ব্যাকটেরিয়া কয়েক শত গুণ বড়। টি2 ভাইরাসের তুলনায় ইকোলাই ব্যাকটেরিয়া কয়েক শত গুণ বড়, তাই একটি ব্যাকটেরিয়ার দেহে একই সাথে কয়েক শত টি2 ভাইরাস যুক্ত হতে পারে। দাঁড়ি টি2 ভাইরাসের তুলনায় ইকোলাই ব্যাকটেরিয়া কয়েক শত গুণ বড়, তাই একটি ব্যাকটেরিয়ার দেহে একই সাথে কয়েক শত টি2 ভাইরাস যুক্ত হতে পারে। ভাইরাস তার স্পাইক যার বাংলা হচ্ছে কাটা, ভাইরাস তার স্পাইকগুলি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের ভেতর ঢুকিয়ে দেয়। ভাইরাস তার স্পাইকগুলি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের ভেতর ঢুকিয়ে দেয়। ভাইরাস তার স্পাইকগুলি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের ভেতর ঢুকিয়ে দেয়। কমা, ফলে ব্যাকটেরিয়ার সাথে ভাইরাসগুলি শক্তভাবে আটকে যায় বা লেগে যায়। ফলে ব্যাকটেরিয়ার সাথে ভাইরাসগুলি শক্তভাবে আটকে যায়। ফলে ব্যাকটেরিয়ার সাথে ভাইরাসের দেহ শক্তভাবে আটকে যায়। যা লেখো। ফলে ব্যাকটেরিয়ার লাইনটা আরেকবার বলবেন? হ্যাঁ, ভাইরাস তার স্পাইকগুলি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের ভেতর ঢুকিয়ে দেয়। ভাইরাস তার স্পাইকগুলি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের ভেতর ঢুকিয়ে দেয়। ফলে ভাইরাসের দেহ ব্যাকটেরিয়ার দেহের সাথে শক্তভাবে আটকে যায় বা যুক্ত হয়ে যায়। দাঁড়ি ভাইরাস তার স্পাইকগুলি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের ভেতর ঢুকিয়ে দেয়। ফলে ভাইরাসের দেহ ব্যাকটেরিয়ার দেহের সাথে শক্তভাবে লেগে যায় বা আটকে যায় বা যুক্ত হয়ে যায়। দাঁড়ি অতঃপর স্পাইকলেট গুলির সাহায্যে ভাইরাস তার দেহকে সোজাভাবে দাঁড় করিয়ে রাখে। অতঃপর স্পাইকলেটগুলির সাহায্যে ভাইরাস তার দেহকে সোজাভাবে দাঁড় করিয়ে রাখে। অতঃপর স্পাইকলেটগুলির সাহায্যে ভাইরাস তার দেহকে সোজাভাবে দাঁড় করিয়ে রাখে। অতঃপর স্পাইকলেটগুলির সাহায্যে ভাইরাস তার দেহকে সোজাভাবে দাঁড় করিয়ে রাখে। সামগ্রিক প্রক্রিয়াটিকে অ্যাটাচমেন্ট বলে। সামগ্রিক প্রক্রিয়াটিকে অ্যাটাচমেন্ট বলে।
সামগ্রিক প্রক্রিয়াটিকে অ্যাটাচমেন্ট বলে, লিখছো কিনা বলো। জি স্যার। ঠিক আছে, রথি একটু পড়ো তো দেখি এই যা লিখলে অ্যাটাচমেন্টে প্রথম থেকে অ্যাটাচমেন্ট টুকু। টিটু ভাইরাস ইকোলি ব্যাকটেরিয়াকে পোষক হিসেবে ব্যবহার ইকোলি না, করে ইকোলাই বলিও, ইকোলাই বলে ভালো হবে, ইকোলাই। হ্যাঁ, টিটু ভাইরাস ইকোলাই ব্যাকটেরিয়াকে পোষক হিসেবে ব্যবহার করে লাইটিক পদ্ধতির মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে। টিটু ভাইরাসের তুলনায় ইকোলাই ব্যাকটেরিয়া কয়েক শত গুণ বড়, তাই একটি ব্যাকটেরিয়ার দেহে একই সাথে কয়েকশো টিটু ভাইরাস যুক্ত হতে পারে। ভাইরাস তার স্পাইক গুলি ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের ভিতরে ঢুকিয়ে দেয়, ফলে ব্যাকটেরিয়ার সাথে ভাইরাসের দেহ শক্তভাবে আটকে যায়। অতঃপর স্পাইক লেট গুলির সাহায্যে ভাইরাস তার দেহকে সোজাভাবে দাঁড় করিয়ে রাখে, আর এই সামগ্রিক প্রক্রিয়াটিকে অ্যাটাচমেন্ট বলে। থ্যাংক ইউ। সবাই লিখতে পারছো তো? জি স্যার। ঠিক আছে, এবার লেখো নাম্বার 2, পেনিট্রেশন। নাম্বার 2, পেনিট্রেশন। লেখো টিটু ভাইরাসের দেহের ভেতরে লাইসোজাইম নামক এনজাইম থাকে। টিটু ভাইরাসের দেহের ভেতরে লাইসোজাইম নামক এনজাইম থাকে। লাইসোজাইম বানানটা দেখো এখানে লেখা আছে, LYSOZYME। টিটু ভাইরাসের দেহের ভেতরে লাইসোজাইম নামক এনজাইম থাকে। দাঁড়ি বেস প্লেটের মাঝখানে বিদ্যমান ছিদ্রের সাহায্যে এই এনজাইম বেরিয়ে এসে বেস প্লেটের মাঝখানে বিদ্যমান ছিদ্রের সাহায্যে এই এনজাইম বেরিয়ে এসে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে ছিদ্র তৈরি করে। দাঁড়ি বেস প্লেটের মাঝখানে বিদ্যমান ছিদ্রের সাহায্যে এই এনজাইম বেরিয়ে এসে বেস প্লেটের মাঝখানে বিদ্যমান ছিদ্রের সাহায্যে এই এনজাইম বেরিয়ে এসে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে ছিদ্র তৈরি করে। টিটু ভাইরাসের দেহে লাইসোজাইম নামক এনজাইম থাকে। বেস প্লেটের মাঝখানে বিদ্যমান ছিদ্রের সাহায্যে এই এনজাইম বেরিয়ে এসে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে ছিদ্র করে বা ছিদ্র তৈরি করে। লিখছো কিনা বলো। জি স্যার। দাঁড়ি অতঃপর ভাইরাস তার ক্যাপসিড আবরণটিকে সংকুচিত করতে থাকে। অতঃপর ভাইরাস তার ক্যাপসিড আবরণটিকে সংকুচিত করতে থাকে। অতঃপর ভাইরাস তার ক্যাপসিড আবরণটিকে সংকুচিত করতে থাকে, যার ফলে ওই ছিদ্র দিয়ে ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে। দাঁড়ি অতঃপর ভাইরাস তার ক্যাপসিড আবরণটিকে সংকুচিত করতে থাকে, যার ফলে ওই ছিদ্র দিয়ে ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে। দাঁড়ি এই পদ্ধতিটিকে বা এই প্রক্রিয়াটিকে পেনিট্রেশন বলে। টিটু ভাইরাসের দেহে লাইসোজাইম নামক এনজাইম থাকে। বেস প্লেটের মাঝখানে বিদ্যমান ছিদ্র দিয়ে এই এনজাইম বেরিয়ে এসে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে ছিদ্র তৈরি করে। অতঃপর ভাইরাস তার ক্যাপসিড আবরণটিকে সংকুচিত করতে থাকে, যার ফলে ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার দেহে ওই ছিদ্র দিয়ে ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে। এই প্রক্রিয়াটিকে পেনিট্রেশন বলে। দেখো লিখতে পারছো কিনা। জি স্যার। এবার লেখো নাম্বার 3, ডিএনএ রেপ্লিকেশন। নাম্বার 3 লেখো ডিএনএ রেপ্লিকেশন।
হাইফেন দিয়ে লেখো। লেখো ভাইরাল ডিএনএ টি, ভাইরাল ডিএনএ টি ব্যাকটেরিয়ার দেহে প্রবেশের পর, ভাইরাল ডিএনএ টি ব্যাকটেরিয়ার দেহে প্রবেশের পর ভাইরাল ডিএনএ টি ব্যাকটেরিয়ার দেহে প্রবেশের পর ব্যাকটেরিয়াল ডিএনএ এর সকল কাজের নিয়ন্ত্রণ গ্রহণ করে। ব্যাকটেরিয়াল ডিএনএ এর সকল কাজের নিয়ন্ত্রণ গ্রহণ করে। ব্যাকটেরিয়াল ডিএনএ এর সকল কাজের নিয়ন্ত্রণ গ্রহণ করে। ভাইরাল ডিএনএ টি ব্যাকটেরিয়ার দেহে প্রবেশের পর ব্যাকটেরিয়াল ডিএনএ এর সকল কাজের নিয়ন্ত্রণ গ্রহণ করে। ভাইরাল ডিএনএ টি ব্যাকটেরিয়ার দেহে প্রবেশের পর ব্যাকটেরিয়াল ডিএনএ এর সকল কাজের নিয়ন্ত্রণ গ্রহণ করে। লিখছো কিনা বলো? জি স্যার। জি স্যার। প্রথমেই ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার ডিএনএ কে ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার ডিএনএ কে ভাইরাসের ডিএনএ এর অসংখ্য অনুলিপি তৈরি করতে বাধ্য করে। বা প্রথম যে লিখছো ভাইরাসের ডিএনএ, ওই কথাটা না লিখলেও পারো, এরকম লিখলে লাইনটা মনে আরেকটু ভালো হয়। প্রথমেই ব্যাকটেরিয়ার ডিএনএ কে ভাইরাসের ডিএনএ এর অসংখ্য অনুলিপি তৈরি করতে বাধ্য করে। তাহলে দুইবার ভাইরাসের ডিএনএ কথাটা লেখা লাগে না, তাহলে মনে হয় বাক্যটা আরেকটু সুন্দর হয়। প্রথমেই ব্যাকটেরিয়ার ডিএনএ কে ভাইরাসের ডিএনএ এর অসংখ্য অনুলিপি তৈরি করতে বাধ্য করে। প্রথমেই ব্যাকটেরিয়ার ডিএনএ কে ভাইরাসের ডিএনএ এর অসংখ্য অনুলিপি তৈরি করতে বাধ্য করে। দাঁড়ি, এই প্রক্রিয়াকে ডিএনএ রেপ্লিকেশন বলে। প্রথমেই ভাইরাসের ডিএনএ প্রথমেই ব্যাকটেরিয়ার ডিএনএ কে ভাইরাসের ডিএনএ এর অসংখ্য অনুলিপি তৈরি করতে বাধ্য করে এবং এই প্রক্রিয়াকে ডিএনএ রেপ্লিকেশন বলে। প্রথমেই ব্যাকটেরিয়ার ডিএনএ কে ভাইরাসের ডিএনএ এর অসংখ্য অনুলিপি তৈরি করতে বাধ্য করে এবং এই প্রক্রিয়াকে ডিএনএ রেপ্লিকেশন বলে। লিখছো কিনা বলো? জি স্যার। এবার লেখো নাম্বার 4, প্রোটিন সিনথেসিস। নাম্বার লেখো 4, প্রোটিন সিনথেসিস। হাইফেন দিয়ে লেখো অতঃপর ব্যাকটেরিয়ার ডিএনএ কে অসংখ্য ক্যাপসোমিয়ার প্রোটিন তৈরি করতে বাধ্য করে। অতঃপর ব্যাকটেরিয়ার ডিএনএ কে অসংখ্য ক্যাপসোমিয়ার প্রোটিন তৈরিতে বাধ্য করে। অতঃপর ব্যাকটেরিয়ার ডিএনএ কে
অসংখ্য ক্যাপসোমিয়ার প্রোটিন তৈরিতে বাধ্য করে। এই প্রক্রিয়াকে প্রোটিন সিনথেসিস বলে। এই প্রক্রিয়াকে প্রোটিন সিনথেসিস বলে। ক্যাপসোমিয়ার গুলি ক্যাপসোমিয়ার অণুগুলি লেখো। ক্যাপসোমিয়ার অণুগুলি পরস্পরের সাথে যুক্ত হয়ে অসংখ্য ক্যাপসিড আবরণ তৈরি করে। ক্যাপসোমিয়ার অণুগুলি পরস্পরের সাথে যুক্ত হয়ে অসংখ্য ক্যাপসিড আবরণ তৈরি করে। ক্যাপসোমিয়ার অণুগুলি পরস্পরের সাথে যুক্ত হয়ে অসংখ্য ক্যাপসিড আবরণ তৈরি করে। ক্যাপসোমিয়ার অণুগুলি পরস্পরের সাথে যুক্ত হয়ে অসংখ্য ক্যাপসিড আবরণ তৈরি করে। লিখছো কিনা বলো। জি স্যার। ক্যাপসোমিয়ার অণুগুলি পরস্পরের সাথে যুক্ত হয়ে অসংখ্য ক্যাপসিড আবরণ তৈরি করে। লিখছো কিনা বলো। লিখছো? জি আচ্ছা, এবার লেখো নাম্বার 5, অ্যাসেম্বলিং। নাম্বার কি? 5 লেখো, অ্যাসেম্বলিং। হ্যালো হ্যালো, শোনা যায়? হ্যালো, জি স্যার, শোনা যায়। জি স্যার। হঠাৎ করে মনে হয় যেন দেখলাম লাইন ডিসকানেক্ট হয়ে গেল, আবার দেখি কানেক্ট হয়ে গেল। এবার লেখো অ্যাসেম্বলিং। প্রতিটি ক্যাপসিড আবরণের ভেতর একটি করে ভাইরাল ডিএনএ প্রবেশ করে। প্রতিটি ক্যাপসিড আবরণের ভেতর একটি করে ভাইরাল ডিএনএ প্রবেশ করে। প্রতিটি ক্যাপসিড আবরণের ভেতর একটি করে ভাইরাল ডিএনএ প্রবেশ করে। প্রতিটি ক্যাপসিড আবরণের ভেতর একটি করে ভাইরাল ডিএনএ প্রবেশ করে। দাঁড়ি। ধীরে 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 ভাইরাসের লেজ, স্পাইক ও স্পাইকলেট তৈরি হয়। ধীরে ধীরে ভাইরাসের লেজ, স্পাইক ও স্পাইকলেট তৈরি হয়। ধীরে ধীরে ভাইরাসের লেজ, স্পাইক ও স্পাইকলেট তৈরি হয়। সামগ্রিক প্রক্রিয়াটিকে অ্যাসেম্বলিং বলে। মিউট করো। ধীরে ধীরে ভাইরাসের লেজ, স্পাইক ও স্পাইকলেট তৈরি হয়। সামগ্রিক প্রক্রিয়াটিকে অ্যাসেম্বলিং বলে। এবার লেখো নাম্বার 6, লাইসিস। নাম্বার লেখো 6, লাইসিস। অ্যাসেম্বলিং শেষ করতে পারছো তো? জি স্যার। এবার লেখো লাইসিস।
পরিপূর্ণ এবং সংক্রমণক্ষম, পরিপূর্ণ এবং সংক্রমণক্ষম ভাইরাসগুলিকে ভিরিয়ন বলে, ভিআইআরআইওএন, ভিরিয়ন বলে। পরিপূর্ণ এবং সংক্রমণক্ষম, সংক্রমণক্ষম মানে এখান থেকে বের হয়ে ইচ্ছা করলে আবার আরেকটা ভাইরাসকে, আরেকটা ব্যাকটেরিয়াকে সে অ্যাটাক করতে পারবে, এরকম আর কি। পরিপূর্ণ এবং সংক্রমণক্ষম ভাইরাসকে ভিরিয়ন বলে, ভিআইআরআইওএন, ভিরিয়ন বলে। অসংখ্য ভিরিয়ন এর চাপে পোষক ব্যাকটেরিয়ার দেহ ফেটে যায়। অসংখ্য ভিরিয়ন এর চাপে পোষক ব্যাকটেরিয়ার দেহ ফেটে যায় এবং নতুন ভাইরাসগুলি বাইরে বেরিয়ে আসে। দাঁড়ি। পরিপূর্ণ এবং সংক্রমণক্ষম ভাইরাসকে ভিরিয়ন বলে। অসংখ্য ভিরিয়ন এর চাপে পোষক ব্যাকটেরিয়ার দেহ ফেটে যায় এবং নতুন ভাইরাসগুলি বাইরে বেরিয়ে আসে। পোষক কোষের এই বিদারণ, বিদারণ বয়রসি দয়াকার র মূর্ধন্য ন, পোষক কোষের এই বিদারণকে লাইসিস বলে। পোষক কোষের এই বিদারণকে লাইসিস বলে। লিখছো কিনা বলো? জি স্যার। দাঁড়ি। এভাবে লাইটিক পদ্ধতির মাধ্যমে একটি টিটু ভাইরাস থেকে অসংখ্য টিটু ভাইরাস তৈরি হয়। এভাবে লাইটিক চক্রের মাধ্যমে একটি টিটু ভাইরাস থেকে অসংখ্য নতুন টিটু ভাইরাস তৈরি হয়। লিখতে পারছো কিনা বলো? জি স্যার। 37°C তাপমাত্রা লাইটিক চক্রের জন্য সবচেয়ে অনুকূল। 37°C তাপমাত্রা লাইটিক চক্রের চেয়ে সবচেয়ে অনুকূল। এই তাপমাত্রায়, এটা কি লাইসিসের সাথেই লিখবো? হ্যাঁ লেখো, এই তাপমাত্রায় মাত্র 30 মিনিটে, এই তাপমাত্রায় মাত্র 30 মিনিটে একটি টিটু ভাইরাস থেকে 100 থেকে 300টি নতুন টিটু ভাইরাস তৈরি হতে পারে। শেষ। এই তাপমাত্রায় একটি টিটু ভাইরাস থেকে মাত্র 30 মিনিটে 100 থেকে 300টি নতুন টিটু ভাইরাস তৈরি হতে পারে। একবার লাইটিক চক্র সম্পন্ন হওয়ার সময়কালকে, একবার লাইটিক চক্র সম্পন্ন হওয়ার সময়কালকে এক্লাইপস পিরিয়ড বলে। ECLIPSE, এক্লাইপস পিরিয়ড বলে।
একবার লাইটিক চক্র সম্পন্ন হওয়ার সময়কালকে এক্লাইপস পিরিয়ড বলে। লিখতে পারছো কিনা বলো? জি স্যার। শেষ, লাইটিক চক্র বর্ণনা শেষ। এবার লেখো লাইসোজেনিক চক্র। সময়কালকে কি বলে ওইটা লাস্টে লিখতে পারিনি। এক্লাইপস পিরিয়ড দেখা যায় শব্দটা? হ্যাঁ স্যার। লাইসোজেনিক চক্র। আচ্ছা, এখন আমি আবার আগের মতোই লাইসোজেনিক চক্রটা একটু প্রথমে ছবিতে বুঝিয়ে দিচ্ছি, তারপরে ল্যাঙ্গুয়েজটা দিচ্ছি। তবে লাইসোজেনিক চক্র করে ল্যামডা ফাজ জাতীয় ভাইরাস। আমরা টিটু ফাজের যেমন নাম শুনেছি, ল্যামডা ফাজের নামও শুনেছি। ল্যামডা ফাজ জাতীয় ভাইরাস এই লাইসোজেনিক চক্র করে, এবং যে সমস্ত ভাইরাস লাইসোজেনিক চক্র করে তাদেরকে টেম্পারেট ফাজ বলে। হাতের ইয়েটার কারণে ক্যামেরার অ্যাডজাস্টমেন্টটা ভালো হয় না, দেখি এবার দেখো, এবার মনে হয় ঠিক আছে। যে সমস্ত ভাইরাস এই লাইসোজেনিক চক্র করে তাদেরকে বলা হয় টেম্পারেট ফাজ। যে সমস্ত ভাইরাস লাইসোজেনিক চক্র করে তাদেরকে কি বলে? টেম্পারেট ফাজ। হ্যাঁ, যেমন ল্যামডা ফাজ, এটা একটা টেম্পারেট ফাজ। আমরা ল্যামডা ফাজ ভাইরাসের নাম শুনেছি বোধহয়, ছবিও দেখছি কিনা জানি না, দেখছো? ল্যামডা ফাজের ছবি আমি মনে হয় গ্রুপে দিয়ে দিয়েছি, দেখিও তো। আচ্ছা, দেখতে অনেকটা টিটু ভাইরাসের মতোই, অনেকটাই টিটু ভাইরাসের মতো। ওদের আবার এই কলারের এখানেও স্পাইকলেট থাকে, এই আর কি। এটা গোল, সবকিছুই ওই টিটু ভাইরাসের মতোই। এখানে 6টা স্পাইকলেট থাকে, স্পাইক থাকে, সবই থাকে। এইখানে আবার বাড়তি কতগুলো, 4টা স্পাইকলেট থাকে এখানেও। ল্যামডা ফাজ একদম টিটু ভাইরাসের মতোই। হ্যাঁ, টিটু ভাইরাস আর ল্যামডা ভাইরাস দেখতে প্রায় সেম। লেজটা একটু বড় থাকে, ল্যামডা ফাজের লেজটা একটু বড় থাকে। তো যাই হোক, এবং টিটু ভাইরাস যেমন ইকোলাই ব্যাকটেরিয়াকে হোস্ট হিসেবে ইউজ করে, এই ল্যামডা ভাইরাসও ইকোলাই ব্যাকটেরিয়াকে হোস্ট হিসেবে ইউজ করে। তবে এখানে লাইসিসটা হবে না। টিটু ভাইরাস যেমন ইকোলাই ব্যাকটেরিয়াদের মধ্যে ঢুকে সংখ্যা বৃদ্ধি করে ভাইরাসটাকে ভেঙে বের হয়ে আসে, এখানে তা করবে না। কি করবে সেটা দেখো, লাইসোজেনিক চক্রটা কিভাবে হবে দেখো। মনে করো একটা ইকোলাই ব্যাকটেরিয়া, এই মনে করো হচ্ছে একটা ল্যামডা ফাজ, কথা বলিও না, এই মনে করো একটা ল্যামডা ফাজ। ঠিক একই রকম এখানে বসলো, ছিদ্র তৈরি করলো, এই ভাইরাসের ডিএনএটাকে ঢুকায় দিল, আর এটা হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএ। এই হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএ। কিন্তু এর আগে আমরা যেমন দেখছি যে ভাইরাসের ডিএনএটা ব্যাকটেরিয়ার দেহের মধ্যে ঢোকার পরে এই ব্যাকটেরিয়ার দেহের সমস্ত কাজের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। অর্থাৎ এর পরে এই যেমনটা বলছিলাম
এর আগে আমরা যেমনটা দেখছি যে ব্যাকটেরিয়ার দেহের মধ্যে ঢোকার পরে ভাইরাসের ডিএনএটা কি করে, ব্যাকটেরিয়ার ডিএনএ সমস্ত কাজের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, ওকে দিয়ে সবকিছু করিয়ে নেয়। প্রথমে অনেক সংখ্যা বৃদ্ধি করে, তারপর ক্যাপসিড আবরণ তৈরি করে, যা যা দেখছো তো একটু আগে দেখছো, কিন্তু এবার তা করবে না, এবারও চুপচাপ এখানে থাকতে থাকবে। বুঝতে পারছো? এবং তারপরে সে কি করবে, আস্তে আস্তে মজার একটা ঘটনা ঘটবে। এই যে ল্যামডা-ফাজ ভাইরাসের ডিএনএ, সে একটা এনজাইম ছাড়বে, একটা এনজাইম তৈরি করতে তো বাধ্য করবে। এনজাইমটার নাম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস এই এনজাইমটার কারণে এই ব্যাকটেরিয়ার ডিএনএ এর একটা জায়গায় ভাঙন ধরবে, ভেঙে যাবে। ভেঙে গেলে ওই ভাইরাসের ডিএনএটা আস্তে আস্তে, হ্যাঁ আবার বলছি, এই ল্যামডা-ফাজ ভাইরাস একটা নিউক্লিয়েজ নামক এনজাইম তৈরি করবে, ওকে দিয়েই তৈরি করে নিবে একটা নিউক্লিয়েজ এনজাইম। নিউক্লিয়াস এইটা হচ্ছে ভাইরাসের ডিএনএ, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএ। নিউক্লিয়েজ এনজাইমের কাজ হচ্ছে এই ব্যাকটেরিয়ার ডিএনএটার মধ্যে একটা ভাঙন ধরানো। তারপরে কি হবে, এইটা মনে করো এইটা হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএ, তার সাথে আইসা ওই ভাইরাসের ডিএনএটা এরকম যুক্ত হবে। এটা মনে করো ব্যাকটেরিয়ার ডিএনএ। খেয়াল করো, প্রথমে একটা এনজাইম তৈরি করেছে ভাইরাসের ডিএনএ, যার নাম নিউক্লিয়াস। পরবর্তীতে আরেকটা এনজাইম তৈরি করে, যার নাম হচ্ছে লাইগেজ। সেই এনজাইমের মাধ্যমে প্রথমে নিউক্লিয়াসের মাধ্যমে ভাঙন তৈরি করে ব্যাকটেরিয়ার ডিএনএ এর মধ্যে, পরে লাইগেজ এনজাইমের সাহায্যে ওই ভাইরাসের ডিএনএটা আইসা ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে এরকম যুক্ত হয়ে যায়, লেগে যায়। তাহলে এখন এইটা হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএ। এই ধরো আমি লিখে দিলাম ব্যাকটেরিয়াল ডিএনএ, আর এইটা হচ্ছে ভাইরাসের ডিএনএ, ভাইরাল ডিএনএ। এই অবস্থা তৈরি হয়, অর্থাৎ ভাইরাসের ডিএনএ আর ব্যাকটেরিয়ার ডিএনএ একটার সাথে একটা লেগে যায়, এবং এই টোটালটাকে একসাথে বলা হয় প্রোফাজ। কি বলে, কি বলে বলো? প্রোফাজ। এই অবস্থায় সে ওই ব্যাকটেরিয়ার দেহের মধ্যে বসবাস করতে থাকে। কিন্তু ব্যাকটেরিয়াটা যদি নিজের প্রয়োজনে, ব্যাকটেরিয়া তো সংখ্যা বৃদ্ধি করবে, ব্যাকটেরিয়া তো অ্যামাইটোসিস পদ্ধতিতে সংখ্যা বৃদ্ধি করবে। ব্যাকটেরিয়া যখন সংখ্যা বৃদ্ধি করে, অ্যামাইটোসিস প্রক্রিয়া, কোষ বিভাজন করে একটা থেকে আরেকটা হয়, ধরো এই অ্যামাইটোসিস হচ্ছে, একটা ইকোলাই ব্যাকটেরিয়া থেকে দুইটা হচ্ছে, তখন কি করবে, এই প্রোফাজটারও একটা থেকে দুইটা তৈরি হবে। অর্থাৎ নতুন ব্যাকটেরিয়ার দেহের মধ্যে একটা প্রোফাজ যাবে, পুরাতন ব্যাকটেরিয়ার মধ্যে তো একটা প্রোফাজ আছেই। এই খেয়াল করো, প্রোফাজ কি? প্রোফাজ হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএ আর ভাইরাসের ডিএনএ একত্রিত হয়ে যে জিনিসটা তৈরি হয়, এটার নাম প্রোফাজ। এটা হচ্ছে একটা প্রোফাজ, আবার এটা একটা প্রোফাজ। এইভাবে প্রোফাজ হিসেবে ব্যাকটেরিয়ার দেহের মধ্যে ভাইরাসের ডিএনএটা বসবাস করতে থাকবে। এইটুকু হচ্ছে ভাইরাসের ডিএনএ, এইটুকু হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএ, আবার এইটুকু ব্যাকটেরিয়ার ডিএনএ, এইটুকু ভাইরাসের ডিএনএ। তাহলে কি দাঁড়ালো, ভাইরাসের ডিএনএটা একটা থেকে আরেকটা কপি তৈরি হলো, আর ব্যাকটেরিয়ার ডিএনএ তো কপি তৈরি হবেই, ব্যাকটেরিয়ার নিজের দায়িত্ব যেরকম, একটা থেকে আরেকটা হবে। আলটিমেটলি কি হবে, যখন একটা ব্যাকটেরিয়া সেপারেট হয়ে দুইটা ব্যাকটেরিয়া হয়ে যাবে, এই একটা ব্যাকটেরিয়া, এই একটা ব্যাকটেরিয়া, এটার মধ্যে তখন একটা প্রোফাজ, এইটুকু মনে করো ব্যাকটেরিয়ার ডিএনএ, ওইটুকু ভাইরাসের ডিএনএ। আবার এখানেও মনে করো এইটুকু হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএ, আর ওইটুকু হচ্ছে ভাইরাসের ডিএনএ। এইটাকেই আমরা বলবো প্রোফাজ। অর্থাৎ যখন একটা ব্যাকটেরিয়া দুইটা ব্যাকটেরিয়া পরিণত হয়, প্রোফাজটাও তখন একটা থেকে দুইটায় পরিণত হয়, এবং নতুন ব্যাকটেরিয়ার মধ্যে একটা নতুন প্রোফাজ গমন করে। এই প্রোফাজটার মধ্যেই কিন্তু ওইটুকু ভাইরাস, ওইটুকু ভাইরাসের ডিএনএ। খোসা তো বাইরে পড়ে রয়েছে, ক্যাপসিডের তো কোনো দরকার নাই, ক্যাপসিড তো প্রয়োজন মানে এখন প্রয়োজন নাই। এইভাবে সে কিন্তু ব্যাকটেরিয়া যতবার সংখ্যা বৃদ্ধি করতে থাকবে, ব্যাকটেরিয়ার সাথে সাথে ভাইরাসের ডিএনএটাও
প্রোফাজ হিসেবে ব্যাকটেরিয়া ডিএনএর সাথে একসাথে বসবাস করতে থাকবে। ব্যাকটেরিয়া যখন একটা থেকে দুইটা হবে, প্রোফাজও একটা থেকে দুইটা হবে। এইভাবে বংশ পরম্পরা ব্যাকটেরিয়ার দেহের মধ্যে সে বসবাস করতে থাকবে। কিন্তু কয়েক জেনারেশন পর যদি হঠাৎ করে মনে করে ওইটা ভাইরাসের ডিএনএ, সে মনে করতেছে যে না, আমি এখন আর ব্যাকটেরিয়ার দেহের মধ্যে বসবাস করতে চাই না, ঘেন্না ধরে গেছে, একজনের সাথে থাকতে থাকতে ঘেন্না ধরে গেছে যে না, ওর মধ্যে আমি আর থাকবো না। তখন কি করবে? প্রোফাজটা ভেঙে যাবে, ব্যাকটেরিয়ার ডিএনএটা এবার আলাদা হয়ে যাবে। এই ধরো ব্যাকটেরিয়ার ডিএনএটা আলাদা হয়ে গেল, ভাইরাসের ডিএনএটা এবার আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে গিয়ে এই ভাইরাসের ডিএনএটা একটা ক্যাপসিড আবরণ তৈরি করতে ব্যাকটেরিয়াকে নির্দেশ দিবে যে তুমি একটা ক্যাপসিড আবরণ তৈরি করে দাও। তৈরি করে দিলে একটা মাত্র ভাইরাস তৈরি হবে। এরপরে এই পোষক কোষটাকে ছিদ্র করে ওই একটা মাত্র যে ভাইরাস তৈরি হলো সেটা বাইরে বের হয়ে আসবে। কিন্তু ইকোলাই ব্যাকটেরিয়া কোষটা কিন্তু সে মৃত্যুবরণ করবে না, কারণ একটা দুইটা ভাইরাস যদি ব্যাকটেরিয়ার দেহের ভেতর থেকে বের হয়ে যায়, ছিদ্র করে বের হয়ে যায়, তাতে ইকোলাই ব্যাকটেরিয়া টেরও পাবে না। স্যার, শুধুমাত্র টি2 ভাইরাসে কি লাইটিক পদ্ধতিতে এই না বংশবিস্তার? না না না, T2, T3, T4, T6 এরকম টি সিরিজভুক্ত যারা আছে তারাই করবে লাইটিক চক্র। আর ল্যামডা সিরিজভুক্ত যে সমস্ত ভাইরাস আছে তারা করবে হচ্ছে এই লাইসোজেনিক চক্র। তাহলে লাইটিক আর লাইসোজেনিকের মধ্যে মূল ডিফারেন্সটা কি? এখানে যেটা হয়, লাইসোজেনিকে ভাইরাসের ডিএনএটা ঢোকার পরে সে কোনো ডিস্টার্ব করবে না, বরঞ্চ আস্তে আস্তে গিয়ে ভাইরাসের ডিএনএটা ব্যাকটেরিয়ার ডিএনএটার মধ্যে মিশে যাবে, মিশে একটা প্রোফাজ তৈরি করবে এবং এইভাবে বসবাস করতে থাকবে। যখনই ইকোলাই ব্যাকটেরিয়াটা মাইটোসিস প্রক্রিয়া একটা থেকে দুইটা হয়ে যাবে, প্রোফাজটাও তখন একটা থেকে দুইটা হয়ে যাবে। এবং যখন একদম সেপারেট হয়ে একটা ইকোলাই ব্যাকটেরিয়া থেকে দুইটা ইকোলাই ব্যাকটেরিয়া হয়ে যাবে, তখন নতুন প্রোফাজটা নতুন ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে যাবে, পুরাতন প্রোফাজটা পুরাতন ব্যাকটেরিয়ার মধ্যে যাবে। এইভাবে সে থাকতে থাকবে। বংশ পরম্পরা ইকোলাই ব্যাকটেরিয়ার বংশ এক বংশ থেকে আরেক বংশের মধ্যে প্রোফাজ গুলো যেতে থাকবে, আর ওর মধ্যে ভাইরাসটা বসবাস করতে থাকবে। লাইসোজেনিক মানে সহাবস্থান। তারপরে কখনো কোনো সময় যদি এই ভাইরাসটা মনে করে যে না, আমি এখন আর ব্যাকটেরিয়ার দেহের মধ্যে থাকবো না, তখন আস্তে করে এই ভাইরাসটার ডিএনএটা ইকোলাই ব্যাকটেরিয়ার ডিএনএ থেকে ভেঙে আলাদা হয়ে যাবে। তখন একটা মাত্র ক্যাপসিড আবরণ তৈরি করে একটা ভাইরাস নতুন তৈরি হবে এবং সে ওই ছিদ্র করে পোষক ব্যাকটেরিয়া থেকে বাইরে বের হয়ে আসবে। ছিদ্র করে বের হয়ে আসবে, এক্ষেত্রে পোষক কোষের কোনো বিগলনের দরকার নাই, ভাঙার দরকার নেই। কারণ একটা দুইটা ভাইরাস যদি ব্যাকটেরিয়ার কোষের ভেতর থেকে বের হয়ে যায়, তাতে কিন্তু ভাইরাসের কোনো মৃত্যু ঘটার কোনো দরকার নেই। যেহেতু ভাইরাসের কোনো মানে পোষক ব্যাকটেরিয়ার কোনো মৃত্যুর দরকার নেই, যেহেতু পোষক ব্যাকটেরিয়ার কোনো ভাঙন হয় না, লাইসিস হয় না, বরঞ্চ আরো পোষক ব্যাকটেরিয়ার মধ্যে সে কয়েক প্রজন্ম ধরে সহাবস্থান করতে পারে, তাই এটার নাম দেওয়া হয়েছে সহাবস্থান চক্র বা লাইসোজেনিক চক্র। বলো, আমি বুঝাইতে পারছি না পারিনি? জি স্যার। একটা থেকে দুইটা অ্যামাইটোসিস না? হ্যাঁ, একটা ইকোলাই ব্যাকটেরিয়া থেকে দুইটা ইকোলাই ব্যাকটেরিয়া হবে অ্যামাইটোসিস পদ্ধতির মাধ্যমে। আদিকোষী যে কোনো অণুজীব যখন একটা থেকে ডাইরেক্ট আরেকটা হয়ে যায়, একটা থেকে দুইটা হয়ে যায় ডাইরেক্ট, তখন সেটাকে বলে অ্যামাইটোসিস। এগুলো সব ভাইরাসটা আমি যদি আরএনএ ভাইরাস হয় তখন কি এটা আরএনএ এর সাথে যুক্ত হবে? কোনটা? আমরা তো ল্যামডা ফাজের কথা বলছি, ল্যামডা ফাজের ক্ষেত্রে তো এটা ডিএনএ, আর ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে থাকে ডিএনএ। এখন কোন একটা আরএনএ ভাইরাস যদি এটা করতো তাহলে কি ঘটতো সেটা আমরা সেখানে বর্ণনা করতাম। আমি কি এখানে ল্যামডা ফাজ ভাইরাসটা তো ডিএনএ ভাইরাস, আমি কি কোনো আরএনএ এর কথা বলেছি এখানে? না স্যার। শোনো শোনো, লিটারেচারের ক্ষেত্রে তুমি ভাবতে পারবা যে কি ঘটতে পারতো, কল্পনা করে কিছু একটা বলতে পারবা তুমি যে এটার ক্ষেত্রে এটা হলে ওইটার ক্ষেত্রে কি হবে। সায়েন্সের ক্ষেত্রে যেটা প্রুফড, যেটা অলরেডি ফাইন্ড আউট, সেটা নিয়ে কথা বলতে হবে। যেটা ফাইন্ড আউট না, যেটা নিয়ে আমি প্রেজেন্ট করি নাই, সেটা কি ঘটতে পারতো ওটা অনুমান ভিত্তিক বলা যাবে না, কারণ এটা তো জীব টু জীব ভ্যারি করতে পারে। কি ঘটে সেটা ওইটা ঘটলে পরে দেখে বলতে হবে, আন্দাজে বলা যাবে না। আমরা একটা ল্যামডা ভাইরাসের কথা বলছি, যেখানে ল্যামডা ভাইরাসটার ভেতরে থাকে ডিএনএ, আর একটা ইকোলাই ব্যাকটেরিয়া তার ভেতরে থাকে ডিএনএ। এই ক্ষেত্রে আমরা লাইসোজেনিক চক্রটা কিভাবে ঘটে আলাপ করলাম, কিন্তু একটা আরএনএ ভাইরাসের ক্ষেত্রে লাইসোজেনিক চক্র হবে কিনা, হলে কিভাবে হবে, এই প্রশ্ন এখানে অবান্তর। আমাদের হাতে সময় থাকলে আমরা লাইসোজেনিক চক্রটা একটু লিখে দিতে পারতাম, কিন্তু যেহেতু নামাজের সময় হয়ে গেছে, আমরা এটা এখন লিখতে পারবো কিনা, নাকি 5 মিনিটের মধ্যে লিখে দিব? নামাজ পাবো তো, আমি 5 মিনিট পরে পাবো তো মনে হয়। হ্যাঁ পাবো। তাহলে একটু চট করে লিখে ফেলো, ছবিটা তো পরে আঁকবো, লিখতে বেশি সময় লাগবে না, আর এটার অনেক তেমন কোনো ধাপ নাই, 3-4 মিনিটের মধ্যে আমি লিখে দিতে পারবো। তাহলে একটু কাইন্ডলি লিখে ফেলো, তাহলে ভালো হয়। এখন আলোচনা করছি, এখন লিখে দিলে ভালো হয়। 3-4 মিনিটের মধ্যে যারা এখন চলে যাচ্ছ
তারা রেকর্ডটা পরে দেখে নিও। লেখো, ল্যামডা ফাজ জাতীয় ভাইরাস লাইসোজেনিক চক্র সম্পন্ন করে। যাদের 6টায় পড়া আছে তারা বেরিয়ে যাও, আমি রেকর্ড দিয়ে দেব গ্রুপে। আর যাদের পড়া নাই তারা থাকো। ল্যামডা ফাজ জাতীয় ভাইরাস লাইসোজেনিক পদ্ধতিতে সংখ্যা বৃদ্ধি করে। ল্যামডা ফাজ জাতীয় ভাইরাস লাইসোজেনিক পদ্ধতিতে সংখ্যা বৃদ্ধি করে। লিখছো কিনা বলো? জি একটু হাত চালিয়ে লিখবা, নামাজের সময় চলে যাবে কিন্তু। ল্যামডা ফাজ জাতীয় ভাইরাস লাইসোজেনিক পদ্ধতিতে সংখ্যা বৃদ্ধি করে। দাঁড়ি সাথে লেখো, ইকোলাই ব্যাকটেরিয়া এক্ষেত্রে পোষক হিসেবে ব্যবহৃত হয়। ইকোলাই ব্যাকটেরিয়া এক্ষেত্রে পোষক হিসেবে ব্যবহৃত হয়। ল্যামডা ফাজ ভাইরাস লাইসোজেনিক পদ্ধতিতে সংখ্যা বৃদ্ধি করে। ইকোলাই ব্যাকটেরিয়া এক্ষেত্রে পোষক হিসেবে ব্যবহৃত হয়। লিখছো কিনা বলো? জি স্যার। দাঁড়ি সাথে লেখো, অ্যাটাচমেন্ট এবং পেনিট্রেশন প্রক্রিয়ায় ভাইরাসের ডিএনএ টি ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে। অ্যাটাচমেন্ট ও পেনিট্রেশন প্রক্রিয়ায় ভাইরাসের ডিএনএ টি ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে। অ্যাটাচমেন্ট এবং পেনিট্রেশন প্রক্রিয়ায় ভাইরাসের ডিএনএ টি ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে। ভাইরাল ডিএনএ টি নিউক্লিয়েজ নামক এনজাইম উৎপাদন করে, যা ব্যাকটেরিয়ার ডিএনএ তে একটি ক্ষত স্থান তৈরি করে। ভাইরাল ডিএনএ টি নিউক্লিয়েজ নামক এনজাইম উৎপাদন করে, যা ব্যাকটেরিয়ার ডিএনএ তে একটি ক্ষত স্থান তৈরি করে। ভাইরাল ডিএনএ টি নিউক্লিয়েজ নামক এনজাইম উৎপাদন করে, যা ব্যাকটেরিয়ার ডিএনএ তে একটি ক্ষত স্থান তৈরি করে। লিখছো কিনা বলো? জি স্যার। অতঃপর লাইগেজ এনজাইমের সাহায্যে ওই ক্ষতস্থানে ভাইরাসের ডিএনএ টি যুক্ত হয়ে যায়। অতঃপর লাইগেজ এনজাইমের সাহায্যে ওই ক্ষতস্থানে ভাইরাসের ডিএনএ টি যুক্ত হয়ে যায়। অতঃপর লাইগেজ এনজাইমের সাহায্যে ওই ক্ষতস্থানে ভাইরাসের ডিএনএ টি যুক্ত হয়ে যায়। এভাবে ব্যাকটেরিয়া ও ভাইরাসের ডিএনএ মিশে প্রোফাজ গঠন করে। এভাবে ব্যাকটেরিয়া ও ভাইরাসের ডিএনএ যুক্ত হয়ে প্রোফাজ গঠন করে। এভাবে ব্যাকটেরিয়া ও ভাইরাসের ডিএনএ মিশে বা মিলিত হয়ে প্রোফাজ গঠন করে। ব্যাকটেরিয়াটি যখন দ্বিবিভাজন পদ্ধতিতে, অ্যামাইটোসিসের বাংলা হচ্ছে দ্বিবিভাজন, ব্যাকটেরিয়া যখন দ্বিবিভাজন পদ্ধতিতে আরেকটি নতুন ব্যাকটেরিয়া তৈরি করে, ব্যাকটেরিয়া যখন দ্বিবিভাজন পদ্ধতিতে আরেকটি নতুন ব্যাকটেরিয়া তৈরি করে, প্রোফাজটিও তখন আরেকটি নতুন প্রোফাজ তৈরি করে। ব্যাকটেরিয়া যখন দ্বিবিভাজন পদ্ধতিতে আরেকটি নতুন ব্যাকটেরিয়া তৈরি করে, প্রোফাজটিও তখন আরেকটি নতুন প্রোফাজ তৈরি করে। ব্যাকটেরিয়া যখন দ্বিবিভাজন পদ্ধতিতে আরেকটি নতুন ব্যাকটেরিয়া তৈরি করে, প্রোফাজটিও তখন আরেকটি নতুন প্রোফাজ তৈরি করে। ব্যাকটেরিয়া যখন দ্বিবিভাজন পদ্ধতিতে আরেকটি নতুন ব্যাকটেরিয়া তৈরি করে, প্রোফাজটিও তখন আরেকটি নতুন প্রোফাজ তৈরি করে। লিখছো কিনা বলো? জি স্যার। নতুন প্রোফাজ নতুন ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে এবং নতুন প্রোফাজ নতুন ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে এবং ব্যাকটেরিয়া ও ভাইরাসের ডিএনএ এভাবে সহাবস্থান করতে থাকে। নতুন প্রোফাজ নতুন ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে এবং ব্যাকটেরিয়া ও ভাইরাসের ডিএনএ এভাবে সহাবস্থান করতে থাকে।
ব্যাকটেরিয়া যখন দ্বিবিভাজন পদ্ধতিতে আরেকটি নতুন ব্যাকটেরিয়া তৈরি করে, প্রোফাজটিও তখন আরেকটি নতুন প্রোফাজ তৈরি করে। নতুন প্রোফাজ নতুন ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে। এইভাবে ব্যাকটেরিয়ার দেহে প্রোফাজ হিসেবে ভাইরাস ও ব্যাকটেরিয়ার ডিএনএ সহাবস্থান করতে থাকে। লিখছো কিনা বলো? ব্যাকটেরিয়া যখন দ্বিবিভাজন পদ্ধতিতে আরেকটি নতুন ব্যাকটেরিয়া তৈরি করে, প্রোফাজটিও তখন আরেকটি নতুন প্রোফাজ তৈরি করে। নতুন প্রোফাজ নতুন ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে। এভাবে ব্যাকটেরিয়ার দেহে প্রোফাজ হিসেবে ভাইরাস ও ব্যাকটেরিয়ার ডিএনএ সহাবস্থান করতে থাকে। লিখছো কিনা বলো? জি স্যার। কয়েক বংশধর পর ভাইরাসের ডিএনএটি আলাদা হয়ে কয়েক বংশধর পর বা কয়েক প্রজন্ম পর ভাইরাসের ডিএনএটি আলাদা হয়ে একটি ক্যাপসিড আবরণ তৈরি করে নতুন ভাইরাস হিসেবে ব্যাকটেরিয়ার দেহ থেকে বেরিয়ে যেতে পারে। দাঁড়ি কয়েক প্রজন্ম পর বা কয়েক বংশধর পর ভাইরাসের ডিএনএটি একটি ক্যাপসিড আবরণ তৈরি করে নতুন ভাইরাস হিসেবে ব্যাকটেরিয়ার দেহ থেকে বেরিয়ে যেতে পারে। কয়েক প্রজন্ম পর ভাইরাসের ডিএনএটি ক্যাপসিড আবরণ তৈরি করে নতুন ভাইরাস হিসেবে ব্যাকটেরিয়ার দেহ থেকে বেরিয়ে যেতে পারে। দাঁড়ি অতি সূক্ষ্ম ছিদ্র দিয়ে নতুন ভাইরাস বেরিয়ে যায় বলে পোষক ব্যাকটেরিয়া কোষের কোনো ক্ষতি হয় না। দাঁড়ি অতি সূক্ষ্ম ছিদ্র দিয়ে নতুন ভাইরাস বেরিয়ে যায় বলে পোষক ব্যাকটেরিয়া কোষের কোনো ক্ষতি হয় না। দাঁড়ি শেষ। অতি সূক্ষ্ম ছিদ্র দিয়ে নতুন ভাইরাস ব্যাকটেরিয়ার দেহ থেকে বেরিয়ে যায় বলে পোষক কোষের কোনো ক্ষতি হয় না। দাঁড়ি আমি নামাজের পর রেকর্ডটা গ্রুপে দিয়ে দিব, সবাই রেকর্ডটা শুনে নোটটা কমপ্লিট করে মিলিয়ে নিও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম।